আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। জুলাই যোদ্ধারা স্বাধীনতাকে রক্ষা করেছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলেন, আর 2024 সালে জুলাই আগস্টের যোদ্ধারা সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। এদিকে মধ্যরাতে নারায়ণগঞ্জে জনসভায় যোগ দিয়ে বলেন বিএনপি সরকার গঠন করলে পুনরায় খাল খনন কর্মসূচি নেওয়া হবে। আর বাদলের রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে জনসভায় তারেক রহমান বলেন, মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে, কেউ নিরাপদ ছিল না। এর বাড়ি হয়েছে না এগুলা কাণ্ড আপনাদের এলাকায়? আমরা এটার বিরুদ্ধে কঠোর হতে চাচ্ছি। যে সন্ত্রাসী হোক, অপরাধী হোক, সে যেই দলেরই হবে না কেন, তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি। বেদখল ও ভরাট হওয়া নদীনালা রক্ষায় আবারও খাল খনন কর্মসূচি সহ রাস্তাঘাট, স্কুল, কালভার্ট পুনরায় নির্মাণের কথাও বলেন তিনি। শুধু নারায়ণগঞ্জ শহর না, সারা বাংলাদেশে আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। 12 তারিখে যদি আপনাদের পরিকল্পনা, আমি তো আমার পরিকল্পনা বললাম, আপনারা যে আপনাদের পরিকল্পনা বললেন 12 তারিখে, সেই পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর গাছকে জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ 12 তারিখে সরকার গঠন করতে পারে, আমি আপনাদের খাল কাটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব। এর আগে কুমিল্লার 14 গ্রাম হাই স্কুল মাঠ হয়ে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলিতে জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। বলেন 71-এর স্বাধীনতা 24-এর জুলাই যোদ্ধারা রক্ষা করেছে। এর মধ্যে কোনো মাপকাঠি নেই। এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে, কারণ তারা মানুষের জন্য, জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই। তাদের ওই আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই। নির্বাচনী প্রচারের চতুর্থ দিনে চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠেও বিশাল জনসভায় অংশ নেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেন বিএনপি অতীতের দেশ পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে তারা। আর বাদল, আরটিভি, ঢাকা। নির্বাচনের ফলাফল আগে থেকেই তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসলে সে ক্ষমতা দীর্ঘমেয়াদী হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। গেল রাতে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণার অংশ হিসাবে 24 জেলায় দলটির নির্বাচনী পদযাত্রার সূচনাকালে এসব মন্তব্য করেন তিনি। আজ চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার প্রথম দিনের কর্মসূচি শুরু হবে। এবারও এক ধরনের নানা সেটআপকে কাজে লাগিয়ে এক ধরনের সেটেলমেন্টের ইলেকশন করা হচ্ছে, এক ধরনের সেটআপের নির্বাচন করা হচ্ছে এবং নির্বাচনের ফলাফলকে আগে থেকেই নির্ধারিত করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। তো আমরা এই সকল প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই যে এইভাবে যদি কেউ ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় আসার ষড়যন্ত্র করে, তাহলে তাদের সেই ক্ষমতা দীর্ঘমেয়াদী হবে না। গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইন করা এবং একই সাথে গণভোটের যেই পক্ষে সচেতনতা তৈরি করা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচারণার 5 দিনেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংসদীয় আসনের প্রার্থীরা মতবিনিময় সভা, মিছিল, পদযাত্রা, উঠান বৈঠক, স্থানীয় মসজিদে নামাজ আদায় সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিনের কর্মসূচি হাতে নিয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা পাড়া মহল্লায় উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন ভোটারদের কাছে। তবে ভোটাররা সৎ ও যোগ্য নেতার পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এমন ব্যক্তিকে নির্বাচিত করতে চান।
দর্শক, এই মুহূর্তে নির্বাচনের প্রচারের খবর জানাতে ঢাকা উত্তরে আছেন সহকর্মী জাহিদ রহমান ও ঢাকা ৮ আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। শুরুতেই যাব জাহিদ রহমানের কাছে। জাহিদ, নির্বাচনের প্রচারের 5 দিনে প্রার্থীদের কি ধরনের কর্মসূচি রয়েছে আর ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন জানাবেন। নুসরাত, ইতিমধ্যেই যে নির্বাচনী প্রচারণা পঞ্চম দিন গড়িয়েছে, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবং এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের যে আচরণবিধি দেওয়া হয়েছে সেই আচরণবিধি মেনেই তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। বিশেষ করে তারা মত বিনিময় সভা, গণসংযোগ এবং বিভিন্ন রকম মিছিল এবং যে নিয়ম মেনে মাইকিং ব্যবহার করা সেটিও তারা করছেন। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা অবস্থান করছেন ঢাকা 16 আসনের ধানাশীষের পক্ষে আমিনুল হক যিনি রয়েছেন ঢাকা উত্তরের আহ্বায়ক, তার প্রচারণা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যেই তারা এখানে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে জব ব্লক অর্থাৎ 6 নম্বর সেকশনের যে মিরপুর 6 নম্বর সেকশন সেখানে জব ব্লকে তিনি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক পিছনেই প্রচারণা চালাবেন। এবং আমরা যদি একটু কথা বলতে চাই, জানতে চাই যে যারা এই প্রচারণার অংশ হিসেবে তারা আসলে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে যে এই যে প্রচারণা চালাবেন আপনারা, সেই প্রচারণার অংশ হিসেবে আপনারা ভোটারের মন জয় করতে কি করতে চাচ্ছেন আপনারা প্রার্থীর পক্ষে? আমরা প্রার্থীর পক্ষে আমাদের নির্বাচনের যে ইশতেহার ঘোষণা করেছি ইতিমধ্যে আমিনুল হক ভাই ঢাকা 16 আসনের এমপি পদপ্রার্থী, ওনার এই ইশতেহারগুলো আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি এবং আমাদের যে বিএনপি থেকে যেই 8 দফা প্রতিশ্রুতি দেওয়া আছে সেই 8 দফার প্রতিশ্রুতি আমরা আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন ভাগ করে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আগামী উন্নয়নের জন্য, দেশের জন্য বিএনপি ক্ষমতা আসলে কি কি কাজ করবে সেগুলো আমরা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। আমরা শুনছিলাম যে আসলে ভোটারদের মন জয় করতে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছিলেন সেই প্রতিশ্রুতিগুলো আসলে কীভাবে বাস্তবায়নের জন্য তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং এই প্রচারণা কিন্তু আসলে রাত অবধি চলবে এবং বিভিন্ন যেখানে রয়েছে সংসদীয় আসন ঢাকা উত্তরের দিকে সেই সংসদীয় আসনের গণসংযোগগুলো প্রার্থীরা কার্যক্রম চালিয়ে যাবেন। নুসরাত। বিপুল, আপনি এখন ঢাকা 8 আসনে আছেন, সেখানকার অবস্থান বা সেখানকার কি অবস্থা, কেমন পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে যে আসনগুলো আছে সেখানেও কিন্তু নির্বাচনী আমেজ কিন্তু জমে উঠেছে এবং আমরা জানতে পেরেছি যে প্রার্থীদের প্রচারণা একবারে সকাল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত চলছে এবং উৎসাহ উদ্দীপনা আমরা সাধারণ ভোটারদের কাছ থেকেও দেখতে পেয়েছি। সেই সাথে আপনাকে যেটা জানতে চাই যে আসলে প্রার্থীরা সকাল থেকে যে প্রচারণা করছেন প্রতিটা পাড়া মহল্লায় অলি গলিতে কিন্তু তারা চষে বেড়াচ্ছেন এবং প্রার্থীদের কিন্তু তারা আশ্বস্ত করছেন আগামী বাংলাদেশ কী ধরনের হবে এবং আগামী বাংলাদেশের যে প্রতিশ্রুতি তারা যে দিয়েছিল, আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল সেই প্রত্যয়টি কিন্তু প্রার্থীরা কিন্তু এখন প্রচার করছেন যে তারা আসলে ভোটে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে তাদের যে মানুষের যে চাহিদা এবং মানুষের যে ইচ্ছা তারা পূরণ করবেন। এবং সেই সাথে আপনাকে জানিতে চাই আমি যে আসনটিতে আছি ঢাকা 8 আসন, সেই 8 আসনের বলা যাচ্ছে একেবারে হাড্ডাহাড্ডি জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আপনি জানেন এখানে বিএনপির সবচেয়ে হেভিয়েট প্রার্থী যে মির্জা আব্বাস কিন্তু প্রার্থী হয়েছেন এবং সেই সাথে এনসিপির অর্থাৎ জোটগত জামায়াতের যে জোটগত দল যারা নির্বাচন করছেন তার মধ্যে এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এখানে প্রার্থী হয়েছেন। সেই সাথে এই এলাকাটাকে বলা যায় একটি খুবই প্রতিদ্বন্দ্বীমূলক একটা নির্বাচন উপহার দেওয়া হবে এবং সেই সাথে এখানে পাল্টাপাল্টি আমরা প্রার্থীদের যে কথাগুলো শুনতে পাচ্ছি সেটাই কিন্তু সাধারণ ভোটাররা বলছেন যে আসলে এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা তারা খুশি। এবং আমি আপনাকে জানিতে যাই যে ইতিমধ্যে এই যে হেভিয়েট প্রার্থী মির্জা আব্বাস কিন্তু অনেক পরীক্ষ একজন রাজনীতিবিদ বিএনপির প্রার্থী, তিনিই কিন্তু চষে বেড়াচ্ছেন এলাকাগুলোতে এবং আমরা দেখেছি যে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু খুবই উৎসাহ প্রকাশ করছেন। সেই সাথে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির যে বিষয়টি তাদেরকে কিন্তু একেবারে বলা যায় সেনাপতি হিসেবে তারা ঘোষণা করা হয়েছে এবং ব্যাটেল ফিল্ড হিসেবে তারা কিন্তু যে জামাতের আমির শফিকুল আলম যিনি জানিয়েছেন, অর্থাৎ বলা যাচ্ছে যে আসলে ঢাকা 8 আসনটা কিন্তু নির্বাচন
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বাড়তে আছে এবং প্রচার প্রচারণার ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি তারা কেউ পিছিয়ে নেই। প্রত্যেকটা দল স্বতন্ত্র হতে শুরু করে এবং বিএনপি, এনসিপি, অন্যান্য যে দলগুলো আছে প্রত্যেকটা প্রার্থী কিন্তু তাদের চষে বেড়াচ্ছেন, তারা বিভিন্ন এলাকায় ঘুরছেন। তবে এখানকার যারা ভোটার রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে আসলে দক্ষ এবং সৎ যোগ্য তাদেরকে তারা বাছাই করবেন এবং যাতে বিগত সময়ে যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরিয়ে যাতে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রার্থী বা যারা নির্বাচিত হবে তারা যাতে কথা প্রতিশ্রুতি রাখে সেটাই তারা প্রত্যয় ব্যক্ত করছেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জি জাহিদ, বিপুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারে কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে চলছে জামায়াতের জনসভা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, জনসভার বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এবারের যে 13তম নির্বাচনে কুষ্টিয়ার মাটি কিন্তু পূর্ব থেকেই বিএনপির ঘাঁটি বলে পরিচিত। সেই দুর্গে এবার হানা দিতে চায় জামাত ইসলামী এবং এখানকার 4টি আসনই তারা দখলের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছেন। আজকের এই জনসভা কিন্তু তারই সাক্ষী দিচ্ছে। জামাতে আমিরের জনসভা কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সকাল 9টায় শুরু হয়েছে এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান 10টা থেকে 10:30টার মধ্যে এই জনসভা স্থলে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন এবং তারপরে তিনি মেহেরপুরের উদ্দেশ্যে মেহেরপুরের জনসভায় অংশ নেবেন। আমরা সকাল থেকে দেখেছি এই জনসভা স্থলে নেতাকর্মীরা কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং এই স্টেডিয়াম আরো যত সময় যাচ্ছে মানুষের উপস্থিতি এখানে তারা কিন্তু মঞ্চে বক্তব্য রাখছেন এবং জামাতের আমিরের নির্বাচনী জনসভার সর্বশেষ। ধন্যবাদ। ময়মনসিংহের ভালুকায় বিএনপির দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাল্টা হামলায় অন্তত 30 নেতাকর্মী আহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা চলে। এ সময় বিএনপির দলীয় কার্যালয় ও স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম বাটাজোর এলাকায় জনসংযোগ করতে গেলে ধানের শীষের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকরা বিক্ষোভ মিছিল করে বিএনপির উপজেলা কার্যালয়ে ভাঙচুর করলে স্বতন্ত্র প্রার্থীর ভালুকা পৌর সদরের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে দলীয় প্রার্থীর সমর্থকরা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ ঘোষণা হবে এ রায়, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গত 20 ডিসেম্বর রায় ঘোষণার কথা থাকলেও প্রস্তুত না হওয়ায় সময় বাড়িয়ে আজকের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। পরে একই ট্রাইব্যুনালে র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের মামলায় সাক্ষ্য নেওয়া হবে। এছাড়াও রাজধানীর রামপুরায় 28 ছাত্র জনতাকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হবে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী GM মাহমুদ। মাহমুদ, কখন নাগাদ রায় ঘোষণা হবে এবং এই মামলায় কতজন আসামি গ্রেফতার আছে? নুসরাত, 24-এর 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস এবং শেখ জুনায়েদ সহ মোট
6 জনকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মামলার কিন্তু আজকে রায় হবে। দীর্ঘ 6 মাসের বিচারিক প্রক্রিয়া শেষে আজকে রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত হয়েছে। এর আগে গত 20 তারিখ আসলে এই মামলার রায়ের তারিখ ছিল, কিন্তু রায় প্রস্তুত না হয় আজকে কিন্তু তারিখ নির্ধারণ হয়। আমরা যতটুকু দেখছি রায় ঘোষণার জন্য কিন্তু ট্রাইব্যুনাল প্রস্তুত রয়েছে, নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে এবং আমরা প্রসিকিউশন থেকে যে তথ্য পেয়েছি 11টা নাগাদ হয়তো এই রায় ঘোষণা হতে পারে। যদিও প্রসিকিউশন থেকে জানানো হয়েছে যে সাক্ষ্য প্রমাণ যথেষ্ট পরিমাণ তারা উপস্থাপন করেছে এবং তারা বিশ্বাস করে এই রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তিই হবে। আমরা যতটুকু জেনেছি এ পর্যন্ত 26 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে এই মামলায়। এখানে স্টার উইটনেস হিসেবে কিন্তু সাক্ষী দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি জুলাইয়ের অন্যতম যোদ্ধা। তিনি কিন্তু উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জানিয়েছিলেন আসলে তখনকার প্রেক্ষাপট, অর্থাৎ আন্দোলন আসলে কি প্রেক্ষাপটে হয়েছে এবং সেখানে কি ধরনের ঘটনা ঘটেছে, সব মিলিয়ে প্রসিকিউশন থেকে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন আসামিদের। এই মামলায় মোট 8 জন আসামি রয়েছে। 8 জনই কিন্তু পুলিশ সদস্য, এর মধ্যে 4 জন গ্রেপ্তার রয়েছে। এর মধ্যে কিন্তু শাহবাগ থানার সাবেক ওসি এবং 3 জন কনস্টেবল রয়েছে। এছাড়া আরও 4 জন যে পুলিশ কর্মকর্তা তারা কিন্তু পলাতক রয়েছেন। তো এই 8 জন আসামির মধ্যে 4 জন পলাতক এবং 4 জন গ্রেপ্তার। এই গ্রেপ্তার 4 জনকেই কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে। কিছুক্ষণ আগে তাদেরকে প্রিজন ভ্যানে করে আনা হয় এবং এই 4 আসামির উপস্থিতিতেই কিন্তু রায় ঘোষণা হবে। এই রায়টি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এবং এই বাংলাদেশ টেলিভিশনের যে কলাকুশলীরা তারা কিন্তু চলে এসেছে। বিটিভির সাংবাদিকদের সাথেও কথা হয়েছে আমাদের, তারাও জানিয়েছে যে তারা প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে অর্থাৎ রায় ঘোষণার সময় এটি সরাসরি সম্প্রচার করা হবে। তো আমরা আশা করছি যে পরবর্তী সংবাদে এই বিষয়ে অর্থাৎ রায়ের বিষয়ে সুনির্দিষ্ট আরও তথ্য আপনাকে দিতে পারবো এবং বাংলাদেশ টেলিভিশন যেহেতু সরাসরি সম্প্রচার করবে আমরা আশা করছি দর্শকরাও আসলে এটি সরাসরি দেখতে পারবে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায়কে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুত রয়েছে। তো আমি এখান থেকে এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে মামুন। নির্বাচন এবং ঈদ সামনে রেখে যাতে অবৈধ চ্যানেলের রেমিট্যান্স না আসে সে বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ ব্যাংক। সীমান্ত থেকে কেউ যাতে জাল নোট পুশব্যাক করতে না পারে সে বিষয়েও কঠোর নজরদারি রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সব দলের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মরত। রমজান এবং ঈদকে সামনে রেখে পরিবার স্বজনদের জন্য রেমিটেন্স পাঠান তারা। তবে এবার জাতীয় নির্বাচন ঘিরে আরও বেশি রেমিটেন্স আসতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। কিন্তু তাদের পাঠানো টাকা যাতে হুন্ডির মাধ্যমে না আসে সেজন্য সতর্ক বাংলাদেশ ব্যাংক। অনেক বৈদেশিক মুদ্রা নির্বাচনকে কেন্দ্র করে দেশে ঢুকবে, কিন্তু এটা যদি ব্যাংকিংয়ের মাধ্যমে না ঢুকে তবে বললাম যে এটাকে আমাদের অর্থনীতিতে খুব বেশি ভূমিকা রাখবে না। এজন্য বাংলাদেশ ব্যাংক বিষয়টি আগে থেকেই অ্যান্টিসিপেট করেছে এবং ব্যাংকগুলোর সাথে এইভাবে ইনফরমালি কথাবার্তাও হয়েছে। প্রবাসীরা যাতে ইনফরমাল সেক্টরের প্রতি টাকা প্রেরণের ক্ষেত্রে আগ্রহী না হয়ে যায় সেই ব্যাপারে আপনাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ঈদ এবং নির্বাচন সামনে রেখে জাল নোট ছাপানোর কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। এমনকি সীমান্তের উপর থেকেও নকল টাকা আসতে পারে এমন শঙ্কাও রয়েছে। এসব বন্ধে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। বড় নোট যাতে কোনোভাবেই ফিজিক্যাল ট্রানজ্যাকশন না হয় এই ব্যাপারে এলাকার বর্ডার এরিয়ার মধ্যে যাতে এই প্রচারণাটা করা হয় যে আপনারা ক্যাশলেস হন, পার্শিয়ালি হলেও ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু করেন। কোথাও জাল নোট সংক্রান্ত কোনো তথ্য যদি আমাদের কানে আসে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। নকল টাকা রোধে সীমান্ত এলাকায় ক্যাশ টাকার লেনদেন সীমিত রাখার কথাও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। নিরাপত্তাহীনতায় ভুগছে বগুড়ায় যমুনা নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে অন্তত 2 লাখ মানুষ। স্থায়ী পুলিশ ক্যাম্প না থাকায় চুরি, ডাকাতি কিংবা গুরুতর অপরাধ ঘটলেও তাৎক্ষণিক পুলিশি সেবা পান না জেলার 9টি ইউনিয়নের এই বাসিন্দারা। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বগুড়া সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার 9টি ইউনিয়ন গড়ে উঠেছে যমুনার বুকে জেগে ওঠা চরে। অনেকটা দুর্গম এ অঞ্চলের সঙ্গে উপজেলা সদরের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা।
বর্ষা মৌসুমে 1 ঘন্টায় পার হওয়া গেলেও অন্য সময় লেগে যায় 2 থেকে 2.5 ঘন্টা। এমন দূরত্ব আর পুলিশ ক্যাম্প না থাকার সুযোগ নিচ্ছে বিভিন্ন অপরাধী চক্র। ওপার কোনো ফাঁড়ি থানা নাই, ওই ফোন করলে অন্তরে যাওয়া লাগে, তেবো যাওয়া যাবি, এর মধ্যে মনে করেন যে ঘটনা ঘটে গেল। আমি গরু বড় বড় খাসি আমি বেড়ে দেখেছি গততে, তো এসব পুলিশ ফাঁড়ি হলে এসব জিনিসগুলো নিরাপদে থাকবে। জনপ্রতিনিধিদের অভিযোগ, মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও পারিবারিক সহিংসতা বাড়লেও নজরদারি নেই প্রশাসনের। বর্ষাকালে কিছু চোর ডাকাতের উপদ্রব হয় বেশি, গরু চুরি হয়, ছাগল চুরি হয়। চর মানুষের এই চুরির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে একটা পুলিশ ফাঁড়ির বিশেষ প্রয়োজন। দ্রুত সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুলিশ ফাঁড়ি কিংবা তদন্ত কেন্দ্র স্থাপন করে সংকট সমাধানের আশ্বাস প্রশাসনের। সমন্বিতভাবে প্রচেষ্টা হলে আমরা বা স্থানীয় একটা সাপোর্ট লাগবে, সেক্ষেত্রে সবাই মিলে যদি একটা ভালো উদ্যোগ নেওয়া হয় তাহলে হয়তো একটা ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র স্থাপন করা যাবে। আইন শৃঙ্খলা মিটিংয়ে এই সম্পর্কে আমরা আলোচনা করে আমরা প্রপার যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী আমরা অগ্রসর হব। পুলিশের সেবার বাইরে থাকা এ জনপদ দ্রুতই হয়ে উঠবে নিরাপদ আবাসস্থল, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।